সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় এক নারীর লাশ উদ্ধার। এখনো নিখোঁজ 3 শিশুসহ 5 জন। 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। মানুষ আর ফিরা পাবো না, কিন্তু তাকে যদি আমরা ফিরা পাইতাম যাতে যদি একটু দাফন কামন করতে হতো আমাকে মনটা একটু শান্তি। অনেক মানুষ বলছে যে লঞ্চটা ছাইরো না, লোকে পিছে নৌকা আছে, পাখাটার ঘুনরিতে নৌকা ভিতরে টান দিছে। দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ খেয়াঘাটে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। টানেল নির্মাণের কথা ভাবছে কর্তৃপক্ষ। এই 3টা খেয়াঘাটকে কেন্দ্র করেই কিন্তু এই সমস্ত দুর্ঘটনা। উজানে বিনা সিকরি ঘাটে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। সরকারের পক্ষ থেকে একটা পরিকল্পনা আছে, এখানে টানেল করে ব্যবস্থা আপনি শুনছেন, সেটা প্রক্রিয়াধীন রয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি শিরিন আক্তার এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাতে ব্যালট বাক্স ভরার প্রবণতা রোধেই ইভিএম এর দিকে ঝুঁকছে কমিশন। বিভিন্ন অনিয়ম ঠেকানো সম্ভব নয় বললেন সিইসি। শপথ নিয়ে জাতিসংঘে প্রতারণা করেছেন সুলতান মোহাম্মদ মনসুর। ক্ষতি নেই ঐক্যফ্রন্টের, বললেন মির্জা ফখরুল। নানা আয়োজনে চলছে নারী দিবস উদযাপন। পরিবারের দৃষ্টিভঙ্গি বদলালেও সমাজে রয়ে গেছে বৈষম্য। সহিংসতা রোধে আইন থাকলেও নেই বাস্তবায়ন। ৭৫ ভাগ নিরাময়ের সম্ভাবনা সত্ত্বেও ধাপে ধাপে চিকিৎসা না করায় ক্যান্সারে মারা যাচ্ছে হাজারো শিশু। বিভাগীয় শহরগুলোতে সেন্টার নির্মাণের তাগিদ। এবং রাজশাহীর বরেন্দ্র এলাকায় বেড়েছে সোলার সেচ পাম্পের ব্যবহার। নিরবচ্ছিন্ন পানির সুবিধা পাচ্ছে কৃষক। কমছে উৎপাদন খরচ, পতিত জমিতে বাড়ছে চাষাবাদ। ঢাকার সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ একই পরিবারের 6 জনের মধ্যে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনো হদিস মেলেনি 3 শিশুসহ 5 জনের। লঞ্চের পাখার আঘাতে 2 পা বিচ্ছিন্ন পরিবারের অপর এক সদস্য পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে 3 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। চাচাতো বোনের বিয়েতে অংশ নিতে পরিবারের সদস্যদের নিয়ে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন শাহজালাল, কিন্তু কামরাঙ্গীরচর থেকে নৌকাযোগে লঞ্চ ঘাটে পৌঁছানোর আগেই নৌকাডুবিতে নিখোঁজ হন স্ত্রী সন্তান সহ তার পরিবারের 6 সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত 9:15টার দিকে সুরভি 7 লঞ্চটি পেছনের দিক থেকে নৌকাটিকে ধাক্কা দিলে 7 জনকে নিয়ে নৌকাটি ডুবে যায়। এতে লঞ্চের পেছনের পাখার আঘাতে শাহজালালের 2 পা বিচ্ছিন্ন হয়ে গেলে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। লঞ্চের লোকে বাড়ি খেয়ে নৌকা ডুবে গেছে। অনেক মানুষ বলছে যে লঞ্চটা ছাইরো না, লোকে পিছে নৌকা আছে, উনি কারো কথাই শুনে নেই, লঞ্চ ইয়া করছে আর মানে পাখাটার ঘুনরিতে নৌকা ভিতরে টান দিছে। মানুষ আর ফিরা পাবো না, কিন্তু তাকে যদি আমরা ফিরা পাইতাম যাতে যদি একটু দাফন কামন করতে হতো আমাকে মনটা একটু শান্তি। নিখোঁজদের সন্ধানে রাতভর ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল অভিযান চালালেও কাউকে উদ্ধার করা যায়নি। শুক্রবার ভোর থেকে অতিরিক্ত নৌযান চলাচলের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। বিভিন্ন লঞ্চে সদরঘাট টার্মিনালে আসছে, যাত্রীরা নামছে এবং নৌপথে দেখতে পাচ্ছেন যে আপনারা বাল্কহেড, ট্রলার, নৌকা আসা যাওয়া করছে। এই অবস্থানে ইনসিডেন্ট ট্যাকটিক্যাল অ্যাপ্লাই করাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হচ্ছে। সদরঘাটে দুর্ঘটনা নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ এলাকায় নৌকা চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। এই 3টা খেয়াঘাটকে কেন্দ্র করেই কিন্তু এই সমস্ত দুর্ঘটনা। এই 3টা খেয়াঘাট আমরা উজানে বিনা সিকরি ঘাটে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে এই ঘটনায় লঞ্চের দায় থাকলে চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী। এই দুর্ঘটনাটা ঘটলো, সেই দায়ী যে লঞ্চ, সেই লঞ্চটিকে অবশ্যই সঠিক তদন্ত করে আইনের আওতায় আনা, এটা আমাদেরও দাবি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ। কিফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সদরঘাটে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া।
রাব্বি, বিআইডব্লিউটিএ যে 3 সদস্যের কমিটি গঠন করেছে তাদেরকে কিন্তু 3 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে এই যে দুর্ঘটনাটি ঘটেছে তার বিষয়ে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার জন্য। একই সঙ্গে কিন্তু আমরা যতটুকু জানি যে যেসব নির্দেশনাগুলো আসলে এই লঞ্চ টার্মিনালে চলাচলের ক্ষেত্রে লঞ্চ এবং অন্যান্য যে ছোট ছোট পারাপারগুলো করা হয় বিশেষ করে ছোট নৌকাগুলোতে, তাদের জন্য যে নির্দেশনাগুলো আসলে দেয়া থাকে এবং নীতি এবং নিয়মগুলো থাকে সেগুলো যে কেন মানা হয় না এবং এখানে আশেপাশে যে ধরনের নৌকার যে ঘাটগুলো রয়েছে, কতগুলো অবৈধ ঘাটগুলো রয়েছে এবং কতগুলো উচ্ছেদ করা প্রয়োজন, কতগুলো বৈধ আছে, সে বিষয়গুলোর ব্যাপারে কিন্তু এই তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হবে এবং তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেবেন বলে এবার জানিয়েছেন কিন্তু বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। কিছুক্ষণ আগেই তিনি এখানে পরিদর্শন করতে আসেন এবং এই সময় কিন্তু আমরা জানতে পারি যে খুবই স্বল্প পুলিশ নিয়ে আসলে এই টার্মিনালটি, এই ব্যস্ত টার্মিনালটি চলছে। বিশেষ করে যখন এই ধরনের দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু তাৎক্ষণিক যে রেসপন্ডেন্ট কিন্তু ধরা হয়, যিনি সাড়া দিবেন দুর্ঘটনার ক্ষেত্রে, তিনি কিন্তু নৌ পুলিশ। সেখানে আসলে এত সংখ্যা কম, সেক্ষেত্রে আসলে এই নৌ পুলিশের সংখ্যাও কিন্তু তাৎক্ষণিক দুর্ঘটনাগুলোর সময় ব্যবস্থা নেওয়ার জন্য যেন বাড়ানো হয় সে বিষয়টা তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন যারা কর্তৃপক্ষ আছেন। অন্যদিকে যদি বলতে হয় এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা গেছে, বাকি 5 জনের এখন পর্যন্ত নিখোঁজ আছে, তাদেরকে উদ্ধার কার্যক্রমগুলো কিন্তু এখন পর্যন্ত চলমান। তবে নদীর যে স্রোত যদি না থাকলেও কৃত্রিমভাবে যে স্রোতগুলো তৈরি হচ্ছে আশেপাশে থেকে, বিশেষ করে লঞ্চ চলাচল যখন আসলে করছে, সে কৃত্রিম স্রোতের কারণে কিন্তু লাশগুলো কিন্তু দূরে ভেসে যাওয়ার এক ধরনের সম্ভাবনা আছে বলে পরিবার থেকে এবং যারা এখানে ডুবুরি দল আছে তারা কিন্তু জানিয়েছে যে এই আশঙ্কা তারা করছেন। একই সঙ্গে আপনারা জানেন যে লাশটি পাওয়া গেছে সেটি কিন্তু ঘটনাস্থল থেকে অন্তত আধা কিলোমিটার দূরে। সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতেই পারছেন লাশগুলো আসলে এক জায়গাতে আসলে স্থির হয়ে নেই, যেহেতু এখানে লঞ্চগুলো চলাচল করছে এবং নদীর স্রোত না থাকলেও যে কৃত্রিম স্রোতটি তৈরি হচ্ছে সেই স্রোতের কারণে কিন্তু লাশগুলো সরে যাওয়ার এক ধরনের আশঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত ডুবুরি দল এবং নৌবাহিনী এবং অন্যান্য যারা আছেন তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত আসলে এই অভিযান চালিয়ে যাবেন তারা। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ঢাকার সদরঘাটে নৌকাডুবির ঘটনা নিয়ে জানাচ্ছিলেন রিপোর্টার সেলিয়া সুলতানা। এদিকে বুড়িগঙ্গায় নৌ দুর্ঘটনার জন্য ক্ষিপ্র গতির লঞ্চ, বালুবাহী জাহাজের পাশাপাশি নদীর 2 পাড়ে গড়ে ওঠা অবৈধ খেয়াঘাটকেও দুষছে প্রশাসন। নানা সময় দুর্ঘটনা পরবর্তী তদন্ত প্রতিবেদনে বিষয়গুলো উঠে আসলেও সমাধানের কার্যকর কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। খেয়াঘাট উজানে সরিয়ে নেওয়ার পাশাপাশি কর্ণফুলী নদীর মতো টানেল নির্মাণের কথা ভাবছে কর্তৃপক্ষ। রাশেদ বাপ্পি রিপোর্ট। যাত্রী বোঝাই দৈত্যাকৃতি লঞ্চ, আশপাশে খেয়া নৌকার ছড়াছড়ি। দ্রুতগতির এই লঞ্চকে পাশ কাটিয়েই বুড়িগঙ্গায় চলে খেয়া পারাপার। নোঙর করা কিংবা চলমান লঞ্চে নৌকা থেকেই উঠে পড়ছেন অনেকে। এভাবেই নানা অনিয়ম আর অব্যবস্থাপনাকে সঙ্গী করে দিন পার করছেন নদী তীরের মানুষেরা। ছোট্ট একটি নৌকায় এভাবে 8 থেকে 10 জন করে বুড়িগঙ্গা পার হওয়ার এই দৃশ্য চিরচেনা। তবে বাউবাজার ব্রিজ থেকে দক্ষিণে রহমান ডকইয়ার্ড পর্যন্ত বিআইডব্লিউটিএ অনুমোদিত খেয়াঘাটের সংখ্যা মাত্র 3টি হলেও প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং ক্ষমতার জোরে এর সংখ্যা বেড়ে এখন 10 থেকে 12টিতে। অবৈধ এসব ঘাট দিয়ে প্রতিনিয়ত যাত্রী পারাপারের কারণে ক্ষিপ্রগতির লঞ্চের ঢেউয়ের তোড়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। লঞ্চের সংখ্যা বেশি হয়ে গেছে, এই জন্য লঞ্চ যে রাখে একটার পিছনে একটা রাখে, এই কারণে নৌকা চলাচলতেই সমস্যা হয়ে দাঁড়াইছে। এই সাইডটা 2টা পল্টন বাড়ছে, এই সাইডটা 2টা পল্টন বাড়ছে। বাড়ার কারণে প্রশস্তটা ছোট হয়ে গেছে। যারা যাতায়াত করতেছে প্রতিদিন, যারা মনে করেন যে কাজের জন্য আসতে যাইতে হইতেছে, তাদের সমস্যা বেশি। আমি তো থাকি কেরানীগঞ্জে, কিন্তু পড়তে হয় আমাকে ঢাকায়, এই জন্য যে ডেলি যেতে হয়, অনেক দুর্ঘটনা হচ্ছে। দিনের পর দিন এমন দুর্ঘটনা ও প্রাণহানির পর গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে চোখে পড়ে না তেমন কোনো উদ্যোগ। তবে এবার কঠোর হওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। শক্ত পদক্ষেপ নিতে হচ্ছে যে মানুষের কিছুটা দুর্ভোগ হবে, দুর্ভোগ হলেও জীবনের ঝুঁকি অনেক কমবে। আমরা এই নৌকাগুলোকে এই লঞ্চের কাছে আর রাখতে চাই না। আমরা চিন্তা করছি যে আমরা লঞ্চ ঘাট নৌকাগুলোকে
উজানে নিয়ে যাব। দুর্ঘটনা রোধে দীর্ঘমেয়াদী উদ্যোগ হিসেবে টানেল নির্মাণের কথা জানালেন উপমন্ত্রী। সরকারের পক্ষ থেকে একটা পরিকল্পনা আছে, এখানে টানেল করে ব্যবস্থা আপনি শুনছেন, সেটা প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি ওই কর্ণফুলী টানেলের আদলে এই বুড়িগঙ্গাতেও ওইভাবে একটা টানেল করে সেভাবে ব্যবস্থা করা রয়েছে। প্রশাসনের তৎপরতার পাশাপাশি জনসচেতনতা না বাড়ালে দুর্ঘটনা ঘটতেই থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বরিশালের কীর্তনখোলা নদীর বন্দর পয়েন্টে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে খেয়া পারাপার। বন্দর এলাকা থেকে খেয়াঘাট সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। আর নৌ পুলিশের দাবি, দুর্ঘটনা এড়াতে সবসময় রয়েছে নজরদারি। আমিনুল ইসলামের ক্যামেরায় ফিরদাউস সোহাগের রিপোর্ট। কীর্তনখোলা নদীর পশ্চিম পারে বরিশাল নগরী আর পূর্ব পারে চরকাউয়া নদীবন্দর পয়েন্টে রয়েছে চরকাউয়া খেয়াঘাট। প্রতিদিন এই পয়েন্টে লক্ষাধিক লোক যাতায়াত করেন, কিন্তু যাত্রীবাহী বড় বড় লঞ্চ ও পণ্যবাহী নৌযান চলাচলের সময় খেয়া পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বর্ষায় অবস্থা হয় আরও বিপজ্জনক। স্কুলের যারা ছাত্রছাত্রী, এদের যাতায়াতে কষ্ট হয়, খেয়া পারাপার করা লাগে। লঞ্চের সাথে বেজেও অনেক সময় দুর্ঘটনার শিকার হয় এবং কার্গোর সাথে ট্রলারের সাথে বেজেও দুর্ঘটনার শিকার হয়। নামা ওঠা করি, ট্রলারটা মানে উঁচুতে উঠে যায় আর পানি একদম নিচের দিকে থাকে, তখন নামার জন্য আমাদের সিঁড়িও দেওয়া হয় না, দেখা যায় অনেক সময় আমরা পড়ে যাই। রাত্রে যখন খাওয়া পারাপার করি এই বড় বড় লঞ্চগুলো ছাড়ে, এই লঞ্চের তলে যাওয়ার সম্ভাবনা থাকে। ট্রলারে তো আর আপনার এই লাইট থাকে না, নদীতে ঢেউ থাকে, এই সামান্য ট্রলারে তো একটা ঝুঁকির ব্যাপার। বাচ্চা কাচ্চা নিয়ে আসার জন্য আমাদের তো অনেক কষ্ট হয়। আমাদের এখানে একটা যদি ব্রিজ হয় তাহলে সকল মানুষেরই উপকার হয়। বিআইডব্লিউটি এর কর্মকর্তা জানান, এলাকা থেকে খেয়া সরানোর পরিকল্পনা রয়েছে। বিআইডব্লিউটি এর স্থানীয় প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের সাথে চেয়ারম্যানের সাথে আলোচনা করা হয়েছে, ঘাটটি যাতে দ্রুত অন্যত্র স্থানান্তর করা যায় সেই ব্যবস্থা করতে হবে। তাছাড়া বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বিশ্বব্যাংকের একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, সেই প্রজেক্টের মধ্যে কাওয়ারচর খেয়াঘাটটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অবশ্য নৌপুলিশ বলছে দুর্ঘটনা প্রতিরোধে নজরদারি রয়েছে তাদের। যখন আমাদের লঞ্চটা যায় তখন এরা ঢেউ অনেক সময় হয়, এই জন্য আমরা প্রতিরোধমূলকভাবে তাদেরকে আমরা কন্টিনিউ বলে থাকি ওভারলোডিং না হওয়ার জন্য, এবং নিয়মিতভাবে তারা আমরা প্রচার চালাই যাচ্ছি এবং আমার নদী টহল অব্যাহত আছে। কীর্তনখোলা নদীর বন্দর পয়েন্টে চলাচলকারী খেয়া নৌকার সংখ্যা 105টি। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। রাতে ব্যালট বাক্স ভরার প্রবণতা রোধেই নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি আরও বলেন, বিভিন্ন ধরনের অনিয়ম ইসির পক্ষে একা রোধ করা সম্ভব নয়। দূর দূরান্ত এলাকায় সকালবেলায় তো ব্যালট বাক্স এবং ব্যালট পেপার নিয়ে যাওয়া যায় না, আমরা আক্রমণ করবো এখন ভোর রাতে যেখানে এই ব্যালটগুলো থাকবে। আমরা এখন চিন্তা করেছি কি যে না, এখন তাহলে আমরা কি ওইগুলো দরকার নেই, আমরা ইভিএম শুরু করে দেবো, ইভিএম শুরু হবে, সুতরাং সেখানে রাতে ওই বাক্স ভর্তি করার সুযোগ থাকবে না। কারা সেজন্য দায়ী, কাদেরকে কি করা যাবে সেই দীক্ষা শিক্ষা দেওয়ার ক্ষমতা যোগ্যতা আমাদের কমিশনে নেই, এবং সেভাবে বলারও কোনো সুযোগ নেই যে কি কারণে এগুলো হচ্ছে, কাদের কারণে হচ্ছে। শপথ নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর জাতির সাথে প্রতারণা করেছেন, তবে এতে ঐক্যফ্রন্ট কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। গণফোরাম তারা তাকে বহিষ্কার করেছে, ঐক্যফ্রন্ট তাকে বহিষ্কার করছে, এবং মনসুর সাহেব তার নিজেকে জনগণের সামনে অত্যন্ত ছোট করে ফেলেছেন, ক্ষুদ্র করে ফেলেছেন, এবং সেই ক্ষেত্রে আজকে জনগণের সঙ্গে প্রতারণা করে তিনি একটি দখলদারি সরকারের সম্পূর্ণ জনগণের প্রতিনিধিত্ব ছাড়া যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে যোগ দিয়ে তিনি নিজেকে শুধু ক্ষুদ্রই করেননি, সেই সঙ্গে জনগণের সঙ্গে প্রতারণাও করেছে। দুপুরের সময় আরও থাকছে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 8 জন ডাক্তার থাকলেও সেবা দিচ্ছেন মাত্র 1 জন। চিকিৎসা না পাওয়ার অভিযোগ, সদুত্তর নেই সিভিল সার্জনের কাছে। বিএনপিকে নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে 14 দলের সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, স্থানীয় নির্বাচনে অংশ না নিয়ে
আবারও ভুল করছে বিএনপি। ইলেকশন ভন্ডুল করে কোনো অর্জন তারা করতে পারে নাই গত কয়েক বছরে। আবারও তারা সেই ভুল পথে চাচ্ছে বিধায় আবারও তারা তার দলকে আজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সরকারের সমালোচনা করতে যে প্রেস ব্রিফিং করে আর নাম কেউ আসতে কয়েকটি লোক দেখানোর আন্দোলন করে আপনাদের থেকে মুক্তি করতে পারবেন না, জনগণের কথা আপনারা বলতে পারবেন না। নির্বাচন বর্জনের পথ পরিহার করুন, নির্বাচনকে ভন্ডুল করার পথ পরিহার করুন, জনগণকে গণতন্ত্রে ফিরিয়ে আনার ব্যাপারে বাধা সৃষ্টি করবেন না দয়া করে। বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইউনাইটেড ইসলামী পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি একথা বলেন। যারা ইসলামকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করে তাদের ব্যাপারে আলেমদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিএনপির নেতারা কদিন পরে পরেই বলে যে বেগম জিয়ার চিকিৎসা দরকার, আবার বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসা দিলে হবে না। আমাদের দলের সাধারণ সম্পাদক অসুস্থ হওয়ার পর বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সিঙ্গাপুর থেকে যে ডাক্তার এসেছিল তারাও বলেছে, এবং ইন্ডিয়া থেকে যে ডাক্তার হার্টের দেবী সেটি এসেছিল তিনিও বলেছে এখানে বিশ্বমানের চিকিৎসা হয়েছে। আর মির্জা ফখরুল সাহেবরা বলছেন যে ওখানে বঙ্গবন্ধুতে চিকিৎসা ঠিকমতো হবে না। বেগম জিয়ার স্বাস্থ্য নিয়েও তারা রাজনীতি করছে, একজন সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে ফেলছে। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা। ছুটির দিন হওয়ায় হল কেন্দ্রিক প্রচারণা চালান বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এর মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে ছাত্রদল, বাম সংগঠন এবং সাধারণ শিক্ষার্থী অধিকার মঞ্চ। এছাড়াও ছাত্রলীগ মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করেন তারা। তবে ছাত্রলীগ বলছে তাদেরকে হেয় করার জন্যই বিভিন্ন অপপ্রচার ছড়ানো হচ্ছে। সব ছাত্র সংগঠনের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদী তারা। অরাজনৈতিক শিক্ষকদের সমন্বয়ে প্রত্যেকটা কেন্দ্রে যেন দুজন পর্যবেক্ষক রাখা হয়, সেটি তারা আমলে নেয়নি। গণমাধ্যমের লাইভ সম্প্রচারের যেন হল থেকে একটা ব্যবস্থা করা হয়, কারণ হলে কিছু কিছু ছাত্র নেতা রয়েছে যারা উগ্র আচরণ করে, কিন্তু প্রশাসন সেটাও আমলে নেয়নি। সুতরাং আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন করছি প্রশাসনের কাছে, আপনারা আপনাদের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটাবেন না। আর আমরা যতগুলো অভিযোগ করেছি আপনারা এখনো একটি অভিযোগের দৃশ্যমান স্টেপ নেননি। তাদের যে সাংগঠনিক দুর্বলতা আছে সেই সাংগঠনিক দুর্বলতা তাদের ঢাকার জন্য আমাদের বাংলাদেশ ছাত্রলীগের যে জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তায় তারা ভীত হয়ে শঙ্কিত হয়ে তারা বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে। শিশু ক্যান্সার সহজেই ভালো হয়, অথচ ধাপে ধাপে উপযুক্ত চিকিৎসার অভাবে শনাক্তের পরেও ঝরে যাচ্ছে হাজারো প্রাণ। এছাড়াও নাগালের মধ্যে চিকিৎসার সুযোগ না থাকায় রোগ নির্ণয়ের আগেই মারা যাচ্ছে সিংহভাগ। অথচ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে শিশু ক্যান্সারের ৭৫% পর্যন্ত নিরাময় সম্ভব। সমস্যা সমাধানে বিভাগীয় শহরগুলোতে পূর্ণাঙ্গ সেন্টার নির্মাণের বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। আশরাফুল ইসলামের ছবিতে দেখুন মুজাহিদ শুভ রিপোর্ট। জীবনের শুরুতেই একটি করে চোখ হারিয়েছে এই দুই শিশু। একটি শিশুর কৃত্রিম চোখ লাগানো হলেও অপরজনের মা সেটিও পারেননি টাকার অভাবে। তবে কয়েক মাস ধরে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসে প্রতিবারই ৪-৫ দিন বারান্দায় থাকার পর শয্যা মিলেছে ভুক্তভোগীদের। এর আগের মাসে 4 দিনের সিট পাইছি, আর এবার 3 দিন 4 দিন হয়ে গেছে কোনো পাই নাই। এখানে কিমো দেওয়া হইতেছে, 2টি কিমো দেওয়া হয়েছে, 6টি কিমো লিখে দিচ্ছে। সদ্য ভূমিষ্ঠ বা শিশু সন্তান ক্যান্সারে আক্রান্ত হয়েছে, অভিভাবকের এমন ধারণা বিশ্বাসে রূপ নেবার আগেই ছড়িয়ে যায় অনেকাংশেই। এছাড়াও রাজধানীতেই ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা থাকায় যাতায়াত, থাকা, খাওয়া, চিকিৎসা ব্যয় মেটাতে যে মাঝপথেই থেমে যায় অধিকাংশের চিকিৎসা। ডাক্তাররা বলছে যে চোখ ফেলা দিতে হবে, তার জন্য চোখ ফেলা দিছে। তারপর আবার ক্যান্সার হসপিটালে রেফার করছে। কিশোরগঞ্জ যদি আমাদের এই চিকিৎসাটা থাকতো তাহলে তো আমাদের অনেক সুবিধা হতো। ওষুধ পানি সবকিছু দেওয়া যদি সরকার আমাদের সহযোগিতা করতো আমাদের জন্য আর কি ভালো হতো। তবে রেফারেল সিস্টেম শক্তিশালী করার মধ্য দিয়ে চিকিৎসার আওতায় আসা ৯০% আক্রান্তকেই সুস্থ জীবনে ফেরানো সম্ভব বলে মনে করেন শিশু বিশেষজ্ঞরা। যেখানেই সে ক্যান্সার ধরা পড়বে সঙ্গে সঙ্গে যদি সেই রেসপেক্টিভ ডিপার্টমেন্ট বা সেই রেসপেক্টিভ ডাক্তারের কাছে, বা শিশু ক্যান্সারের ডাক্তার আমাদের এখন অনেক আছে, এটা একটা আলাদা ডিপার্টমেন্ট এখন। তো এটা যদি আমাদের কাছে পৌঁছায় তাহলে আমার মনে হয় যে অনেক বাচ্চাকে আমরা বাঁচাতে পারবো।
রাজধানীর বাইরে ক্যান্সার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন হলে অধিক সংখ্যক শিশু চিকিৎসার আওতায় আসবে বলে জানিয়েছেন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যে 8টা বিভাগীয় শহরে যে 8টা ক্যান্সার হাসপাতাল করার যে উনি ঘোষণা দিয়েছেন, ওইটা কিন্তু শিশু ক্যান্সার যারা আছে তারা এটা কিন্তু বাইরে না, তারা এর মধ্যেই। সুতরাং এই শিশু ক্যান্সার যারা ভুগবে তারাও কিন্তু তাদের এই সেবার মধ্যে তারাও পড়ে যাবে, এবং তাতে করে হবে কি যে তাদের অন্তত ডিসেন্ট্রালাইজেশনের জন্য তারা তাদের নাগালের মধ্যে চিকিৎসাটা পাবে। শিশু ক্যান্সারের সবচেয়ে আশার দিক, প্রাথমিক অবস্থায় চিকিৎসা শুরু করা গেলে সিংহভাগেরই নিরাময় সম্ভব। অথচ আক্রান্ত কয়েক লাখের সাথে প্রতি বছর যোগ হওয়া 13,000-এর মাত্র 10 থেকে 12 ভাগ পাচ্ছে প্রকৃত চিকিৎসা। তাই রাজধানীর বাইরে ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা ছড়িয়ে দেওয়ার আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 8 জন চিকিৎসক থাকার কথা থাকলেও চিকিৎসা সেবা দিচ্ছেন মাত্র একজন ডাক্তার। চিকিৎসা নিতে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। এ বিষয়ে জেলা সিভিল সার্জনের কাছ থেকেও পাওয়া যায়নি কোনো সদুত্তর। রাজবাড়ী প্রতিনিধি করিম ইসাকের তথ্য ও ছবিতে রিপোর্ট। রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার বেহাল অবস্থা। হাসপাতালটিতে কাগজে কলমে 10 জন চিকিৎসক থাকার কথা থাকলেও 2 জনকে প্রেষণে ঢাকায় নিয়ে আসা হয়েছে। বাকি 8 জনের মধ্যে বেশিরভাগ চিকিৎসকই থাকেন অনুপস্থিত। এতে চরম বিপাকে পড়েন এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা। একজন ডাক্তার 2 জন ডিউটি করে, বাকি মিলে হাসপাতালে থাকে না। কয়েকটা রুমে আমি কিছু ডাক্তারই নেই, একটা রুমে একটা ডাক্তার আছে, তা ডাক্তার কো আমার রুগীদের মনে করেন যে সারাটা রাত বেলে কাঁদছে, মনে করেন যে তার চিকিৎসা নাই। এখানে অনেক অ্যাক্সিডেন্টের রোগীও আসে যাদের ট্রিটমেন্টের প্রয়োজন হয় অতি জরুরি, আমাদের এখানে সেটা হয় না। এখানে রোগী আসলেই বলে ফরিদপুরে নিয়ে যান, ঠিক মতো কোনো ওষুধপত্র দেওয়া হয় না, আসলে মূলত হয়রানি করা। বৃহস্পতিবার হাসপাতালটিতে গিয়ে দেখা যায় দায়িত্বে আছেন মাত্র একজন চিকিৎসক। বাকি 7 জনের অনুপস্থিতির বিষয়টি জানতে চাইলে ক্যামেরা বন্ধ করতে বলে তেড়ে আসেন প্যাথোলজি বিভাগের এক কর্মকর্তা। এ সময় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন দায়িত্বে থাকা একমাত্র চিকিৎসক ডাক্তার আসিফ মাহমুদও। প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগের বিষয় জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। দিনের পর দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসকদের অনুপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে চিকিৎসক সংকটের কথা বললেন জেলা স্বাস্থ্য বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। দীর্ঘদিন ধরে এখানে সার্জারি বিশেষজ্ঞ বা গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নেই, তবে আমি নিজেও ঘুরে দেখেছি যে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এখানে আছে। তো এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি। 50 শয্যার হাসপাতালটিতে প্রতিদিন 2 শতাধিক রোগী আসেন চিকিৎসা নিতে। সময় সংবাদ, রাজবাড়ী। দুপুরের সময় আরো থাকছে। ভারতের লোকসভা নির্বাচন সামনে রেখে বিজেপি কংগ্রেস বাকযুদ্ধ, কাশ্মীর ইস্যুতে মোদী সরকারকে দোষারোপ, বিরোধী দলগুলোকে কঠোর হুঁশিয়ারি। রাজশাহীর বরেন্দ্র এলাকায় বেড়েছে সোলার সেচ পাম্পের ব্যবহার। এতে বিদ্যুৎ বিভ্রাট না থাকায় নিরবচ্ছিন্ন পানির সুবিধা পাচ্ছে বরেন্দ্র অঞ্চলের কৃষক। তাতে উৎপাদন খরচ কমার পাশাপাশি পূর্বের পতিত জমিতে বাড়ছে চাষাবাদ। কৃষি সুবিধার সোলার পাম্পের মাধ্যমে ভূপরিস্থ পানির ব্যবহার আরও বাড়ানো হবে বলে জানায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাহিবুল হাসানের প্রতিবেদন। বরেন্দ্রের মাঠ খাখা চৌচির, এ গল্প এখন দূর অতীত। অগ্রহায়ণে আমনপালা, পৌষ পেরিয়ে মাঘে বড়শ্রম, আলু পাতার সবুজের ফাঁকে চৈতালি হাসি, হাতের কাছেই সরিষা হলুদ। এ ছবি সমুদ্রপৃষ্ঠ থেকে 120 ফুট উঁচু রাজশাহী জেলার বরেন্দ্র অঞ্চলের 12টি ইউনিয়নের হাইবারিন্দে এলাকার। আলুতে শেষ লাগে, পানি ছাড়া তার ফসল হয় না, সব পানি দিয়ে ফসল হয়। আমাদের এখানকার জমি অনেক সুন্দর, উর্বর মাটি, এটা পানি দিলে পরে এখানে আমাদের ফসল খুব সুন্দর হয়। যেমন পেয়ারা হচ্ছে, যেমন টমেটো হচ্ছে। বরেন্দ্রের কাকন, মন্ডুমালা, গোগ্রামের মতো উঁচু স্থানের জমিতে 1600 কিলোমিটার খাল ও প্রায় 3200টি পুকুর খনন করে সৌর পাম্পের মাধ্যমে পদ্মা ও মহানন্দা নদী থেকে তোলা হচ্ছে ভূপরিস্থ পানি। সে পানি বিদ্যুৎ বিভ্রাট ছাড়াই চাইলেই নিতে পারছেন কৃষক। তাতেই পাল্টে যাচ্ছে বরেন্দ্রের কৃষিচিত্র। পুকুর থেকে পানি খাইতাম পাইতাম, তারপর যে এটা সোলার ব্যবস্থা আছে, এখন অনেক পানির ব্যবস্থা। আবাদ হইতো না পানির জন্য, পানির অভাবে। এখন তো আপনার এই লাইনগুলা করাতে, সোলার গুলা ব্যবস্থা করাতে খুব ভালো হয়েছে। ঘাসও খাইতে পারছে গরুতে, চতুর্দিক দিয়ে আমাদের উপকারী আছে। মোট কথা ধান হয়েছে, টমাটোল হয়েছে, সবই হয়েছে ফসল।
এর ধারাবাহিকতায় বিদ্যুৎ নির্ভর সেচের পরিবর্তে সৌর পাম্পের সংখ্যা বাড়ানো হবে জানালেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এই কর্মকর্তা। নদীতে পানি প্রাপ্যতা সাপেক্ষে আরও দূরবর্তী খালগুলোতে নদীর পানি নিয়ে আসা এবং নিয়ে আসা ডাবল লিফটিং পদ্ধতিতে প্রায় 50টা সোলার পাম্প বসানোর চিন্তাভাবনা রয়েছে। জেলার 38টি সোলার পাম্প প্রকল্পে 1600 হেক্টর জমিতে সোলার পাম্পের সেচ সুবিধা দেয়া হচ্ছে। তাতে সুবিধা ভোগ করছে 2000-এর বেশি কৃষি পরিবার। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় একজনের লাশ মিলল, এখনো নিখোঁজ 3 শিশুসহ 5 জন। বিআইডব্লিউটি এর তদন্ত কমিটি গঠন। বুড়িগঙ্গার দুই পারে গড়ে ওঠা অবৈধ খেয়াঘাটে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, সমাধানে নেই কার্যকর পদক্ষেপ, টানেল নির্মাণের কথা ভাবছে কর্তৃপক্ষ। রাতে ব্যালট বাক্স ভরার প্রবণতা রোধেই ইভিএম এর দিকে ঝুঁকছে কমিশন। বিভিন্ন অনিয়ম একা ঠেকানো সম্ভব নয় বললেন সিইসি। শপথ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছেন সুলতান মোহাম্মদ মনসুর, ক্ষতি নেই ঐক্যফ্রন্টের বললেন মির্জা ফখরুল। এবং 75% নিরাময়ের সম্ভাবনা সত্ত্বেও ধাপে ধাপে চিকিৎসা না করায় ক্যান্সারে মারা যাচ্ছে হাজারো শিশু। বিভাগীয় শহরগুলোতে সেন্টার নির্মাণের তাগিদ। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।